কয়েকদিন পর আজ বাইরে বের হয়েছে শ্রবণা। বাজার করতে হবে। আনমনে হাঁটছিল ফুটপাত ধরে। হঠাৎ কেউ একজন শ্রবণার নাম ধরে ডাকল। পিছন ফিরে ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করল শ্রবণা। দেখল কাউন্টার থেকে বেরিয়ে আসছেন শীতলের মা। উনি কাছে এগিয়ে এসে শ্রবণাকে বললেন, কেমন আছো মা? শ্রবণা মাথা ঝাঁকালো। জি আন্টি, ভালো। আপনি? আসি। তোমার চেহারার এই অবস্থা কেন? মাত্র কদিনেই একেবারে কেমন চুপসে গেছো। চোখের নিচে ডেবে গেছে, কালো হয়ে গেছো। মাগো, কি হাল হয়েছে চেহারার? শ্রবণা হাসার চেষ্টা করে বলল, ঠিক হয়ে যাবে আন্টি। আন্টি শ্রবণাকে নিয়ে এসে বাস কাউন্টারের ভেতরে বসলেন। গায়ে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করছিলেন শ্রবণাকে। শ্রবণার মুখ শুকিয়ে গেছে, চোখ ফোলা ফোলা, চোখের নিচটা নিচু হয়ে বসে গেছে, চুল এলোমেলো। এরকম দেখানোর কারণ বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইলেন উনি। শ্রবণা বলল, কোথাও যাচ্ছেন আন্টি? হ্যাঁ মা। শীতলের সাথে কথা হয় না তোমার? না, বোধহয় 12 দিন হয়ে গেছে কথা হয়নি। ও, শীতল একটা ঝামেলায় আছে। ওই পাগল ছেলেকে নিয়ে আমি কি যে করব। শ্রবণা অবাক হলেও চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না, যেন অবাক হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে ও। আন্টির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আন্টি বললেন, শীতল একটা মেয়েকে খুব ভালোবাসি বুঝেছ। সেই মেয়েকে পাওয়ার জন্য কত কী যে করছে, অথচ মেয়েকে এখনও নিজ চোখে দেখেনি পর্যন্ত। তাও কিসের জন্য এত পাগল আমি বুঝি না। শ্রবণার কোনো ভাবান্তর নেই। আন্টি কি বলছেন শুনেও যেন শুনছে না। কষ্ট বানানোর সুযোগ নেই। মনটা এতটাই খারাপ যে নতুন করে আর মন খারাপ হবার অবস্থা নেই। শ্রবণার সোজা সামনের দিকে তাকিয়ে আছে। আন্টি বললেন, এর আগে এক মেয়ে নক করে বলেছিল সে ওর প্রেমিকা। ওই মেয়ের সাথে দেখা করে ইচ্ছে মতো ঝাড়ি দিয়েছে। মেয়েটা নিজের এলাকার ছেলেপেলেই ডেকে আচ্ছা ধরে মারধর করেছে শীতলকে। গত পরশু হসপিটাল থেকে রিলিজ পেয়ে আমাদের গ্রামের বাসায় বেড়াতে গেছে। শহরের নির্জনতা ওর একেবারেই পছন্দ না। আমার কাজ ছিল, তাই আমি আজকে যাচ্ছি। শ্রবণার নির্বিকার ভঙ্গিতে শুধু উচ্চারণ করল, ও। শীতলে কিছু হয়েছে এটা ওর মাঝে তেমন কোনো পরিবর্তন আনল না। সত্যি বলতে মেয়েটা কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কোনো খবরই ওকে আহত করে না। নিজে যেন প্রায় নিহত হয়ে গেছে এমন অবস্থা। আন্টি ব্যাপারটা না বুঝলেও শ্রবণা আগের মতনই এতটুকু বুঝতে পারছেন, কিছু একটা তো হয়েছে। আন্টি কৌতূহলী হয়ে চোখে জানতে চাইলেন, কিছু করো না মা, তোমার কি কিছু হয়েছে? না। আন্টি অনেকক্ষণ শ্রবণার দিকে তাকিয়ে রইলেন। এটুকু নিশ্চিত হলেন যে মেয়েটা চরম ডিপ্রেশনে আছে। কাছে এসে বললেন, শ্রবণা, আমি তোমার মায়ের মতো, কিংবা আমাকে নিজের সবচেয়ে কাছের বন্ধুটি ভেবে বলো। আমি একটা ভালো সলিউশন দিতে পারবো, দেখো প্লিজ, বলো কি হয়েছে। তুমি কি কোনো সমস্যায় আছো? এতক্ষণ পর অবাক হয়ে আন্টির দিকে তাকালো শ্রবণা। বুঝতে পারল সত্যি কোনো সমস্যায় আছে। কি যে হয়েছে নিজেও বুঝতে পারছে না। আচমকা আন্টিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর হাত শিথিল করে দিয়ে বলল, মাগো, আমার মা নেই। এমন করে কেউ কখনো আমাকে বলেনি। আন্টি শ্রবণার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো, আমি তোমার মা, আমাকে খুলে বলো কি হয়েছে। মাকে বলা যাবে না? শ্রবণা কি বলবে বুঝতে না পেরে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মাথা তুলে সোজা হয়ে বসে আন্টির কাঁধে মাথা রেখে ওনাকে জড়িয়ে ধরল। তারপর বলল, আমি অনেক একা। আমার কেউ নেই এই শহরে। ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, তুলি আর খরচ করি, খাই, পড়াশোনা করি আর চুপচাপ একা বসে থাকি। আমার খুব কষ্ট হয় গো মা, আমি এত একা কেন? শীতলের মা শ্রবণাকে বুকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে বললেন, এই পৃথিবীতে সবাই একা। খুব সেলিব্রিটি মানুষটাও দিন শেষে ফিল করে সে অনেক একা। আমরা সবাই খুব একা রে মা। পরিবার কিংবা বন্ধু বান্ধব থাকলে মাঝে মাঝে বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকেই একা। একমাত্র আপনজন হচ্ছে বাবা মা। শ্রবণা গম্ভীর কণ্ঠে বলল, সবার বাবা মা আপন হয় না গো। বাবা তো বউ নিয়ে মহাসুখে আছে, মেয়ের খোঁজ কে রাখে। আন্টি শ্রবণার হাত ধরে বললেন, চুপ করো তো, এখন থেকে তুই আমার মেয়ে, দেখি কিভাবে একা একা লাগে। মন খারাপ করিস না, চল আমার সাথে, কুমিল্লা যাবি। ছেলে মেয়ে দুটোকে একসাথে সুস্থ করে তুলব আমি। শ্রবণা অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই মহিলাটিকে প্রথম দিনই অনেক আপন মনে হয়েছিল শ্রবণার। তার আদর স্নেহ পাওয়াটার শ্রবণার জন্য পরম সৌভাগ্যের বিষয়।
কিন্তু এখন তো এই সৌভাগ্য কপালে সইবে না। কোনোভাবেই শীতলের সামনে পড়তে চায় না শ্রবণা। শীতল ভাবে শ্রবণা শীতলকে পাওয়ার জন্য এত কিছু করছে, স্যাঁচরা মেয়ের মতো বারবার ওর কাছে ঘেঁষছে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না। শ্রবণা কি বলবে বুঝতে না পেরে স্তব্ধ হয়ে রইল। আন্টি বললেন, ভেবেছিলাম কলাবাগান থেকে যাব। আয়াস বলল টিটিপাড়া থেকে সরাসরি স্টার লাইনের এসি বাসে করে চলে যেতে। তোমার বাসায় চলো, জামাকাপড় গুছিয়ে আমার সাথে যাবা। শ্রবণা মাথা ঝাঁকিয়ে নানা বলতে লাগলো, কিন্তু আন্টি নাছোড়বান্দা। এমনভাবে শ্রবণাকে ধরে রইলেন যেন নিজেরই মেয়ে। আন্টির আচরণে শ্রবণারও ওনাকে ছাড়তে ইচ্ছা করছে না। তবু নিজের সর্বসাধ্য চেষ্টা করতে লাগলো যেন কিছুতেই শীতলের মুখোমুখি হতে না হয়। আন্টি চোখ পাকিয়ে বললেন, মায়ের সামান্য একটা কথা যদি না শোনো, কিভাবে ভালোবাসা অর্জন করবা? কারো কাছ থেকে কিছু পেতে চাইলে তাকে দিতে হয়, রেসপেক্ট করতে হয়। আমাকে রেসপেক্ট করছো না নাকি আপন ভাবতে পারছো না? এমন একটা কথা শোনার পর আর না করার সাধ্য নেই কারো। শ্রবণাও আর কিছু বলতে পারল না। যিনি ওকে মেয়ের মতো ভেবে নিয়েছেন, তাকে অ্যাভয়েড করলে চরম অন্যায় হয়ে যাবে। প্রয়োজনে আন্টিকে শীতলের ব্যাপারটা খুলে বলতে হবে। তবুও এই মা যেন ভুল না বোঝেন। মা না থাকার যে কষ্ট, একজন মাকে কষ্ট দিয়ে আর সেই কষ্টটা দ্বিগুণ করতে পারবে না শ্রবণা। আন্টি শ্রবণাকে নিয়ে উঠে দাঁড়ালেন। চলো। যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও মা জোর করে শ্রবণাকে নিয়ে বাসে উঠলেন। বাসে ওঠার আগে জোরপূর্বক বিরিয়ানি নিজ হাতে তুলে খাওয়ালেন। আজ 3টি বছর পর শ্রবণার মনে হচ্ছে নিজের মাকে পেয়েছে। কষ্টে আনন্দে কান্না ছিল ওর। বাসে ওঠার পর মায়ের কাঁধে মাথা রেখে ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মা ওর ঘুম ভাঙায়নি। মায়েটাকে ঘুম থেকে উঠে দেখল কুমিল্লায় পৌঁছে গেছে। লজ্জিত মুখে বাস থেকে নামল শ্রবণা। রাস্তায় নামতেই শীতলের মুখোমুখি হয়ে দুজনেই অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। শীতল স্তব্ধ হয়ে একটা কথাই ভাবছে, শ্রবণা এখানে কি করছে? মায়ের সাথে খুঁজতে খুঁজতে চলে এসেছে নাকি? শ্রবণা শীতলের কৌতূহলী চোখ দেখে মায়ের দিকে তাকালো। কি বলবে কিছুই বুঝতে পারছে না। শ্রবণা কিছু বলার আগেই মা বললেন, শীতল, শ্রবণাকে রাস্তায় পেয়ে ধরে নিয়ে এলাম। মেয়েটার চেহারার কি হাল হয়েছে দেখছিস? শীতল এতক্ষণে শ্রবণার চেহারার দিকে খেয়াল করল। গত কয়েকদিন আগেও যে মেয়েটাকে দেখলে পরিপূর্ণ সুন্দরী মনে হতো, এখন সে মেয়েটাকে দেখলে মনে হয় রোগা, অসুস্থ, অসুখী একটা মেয়ে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এ কি হাল হয়েছে মেয়েটার। চুলগুলো বোধ হয় আশ্রয় না। খাওয়া ঘুম বাদই দিলাম। মা বলল, এ মেয়ের খুব দুঃখ, বুঝলি, কারণ ওর কেউ নেই। তাই আমি ওকে আমার মেয়ে মনে করে আমার কাছে রাখবো। তোর কোনো সমস্যা নেই তো? শীতল সহজ গলায় বলল, না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা ওর। ভয় পেয়ে গেল শ্রবণা। ড্যাব ড্যাব করে শীতলের দিকে তাকিয়ে রইল। ওর সমস্যা বলতে শীতল কিসের কথা বোঝাতে চাইছে সেটাই ভাবছি অবাক হয়ে। শীতল রাগি রাগি গলায় বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? শ্রবণা আমতা আমতা করে শুকনো মুখে বলল, আমার সমস্যা বলতে? শীতল উত্তরে বলল, সমস্যা যদি নাই থাকে তাহলে শরীরের এই হাল করেছ কেন? মা, ওকে একটু পিটিয়ে সোজা করতে হবে। বোধহয় খাওয়া দাওয়া একেবারেই করে না। জীবনের প্রতি এই মেয়ের ভীষণ হতাশা। বোধহয় খাওয়া দাওয়া একেবারেই করে না। জীবনের প্রতি এই মেয়ের ভীষণ হতাশা। শ্রবণা বিস্ময়ে চোখ বড় বড় করে খানিকক্ষণ তাকিয়ে রইল। মুখে কোনো কথা ফুটছে না। শীতল সহজভাবে কথা বললেও মনে মনে কী ভেবে বসে আছে কে জানে। সে যাই হোক, শীতলের গালে মারের দাগ স্পষ্ট ফুটে আছে। কোনো মেয়ে এরকম শুভ্র টাইপের একটা ছেলেকে এভাবে বেদম প্রহার করিয়ে নিতে পারে, এটা দেখে শ্রবণার অবাকই লাগছে। শীতল শ্রবণার হাত থেকে ব্যাগ নিয়ে সিএনজিতে নিয়ে গিয়ে উঠল। সিএনজিতে বাসায় যাওয়ার সময় শীতল অনবরত কথা বলে যাচ্ছিল। এর আগেও কে এত কথা বলতে দেখেনি শ্রবণা। হতে পারে মাকে অনেকদিন পর পেয়ে কথার ঝুলি মেলে বসেছে। শ্রবণার শুনতে ভালোই লাগছে। মুগ্ধ হয়ে শুনছিল গ্রাম নিয়ে শীতলের বলা কথাগুলো। শীতল হঠাৎ শ্রবণাকে জিজ্ঞেস করল, তোমার কোনো খোঁজখবর নেই কেন? অনেকদিন ফোনও দাওনি, ছিলে কোথায়? শ্রবণা উত্তরে বলল, ঢাকাতেই। চেহারার এই হাল হয়েছে কেন? এই বয়সে থাকবে চঞ্চনে, হাস্যোজ্জ্বল দুরন্ত। শ্রবণা চুপ করে রইল। ও চাইলেও এমন হতে পারে না। খুব ইচ্ছে করে জন্মনে উজ্জ্বল একটা মেয়ে হতে, যার জীবনটা হবে অনেক আনন্দময়, কিন্তু সেটা হয় না। সবসময় একা একা লাগে। সত্যি তো শ্রবণা অনেক একা। বাবা নেই, মা নেই, কোনো বন্ধু বান্ধব নেই। একাকী কি আর জীবনকে আনন্দময় করে তোলা যায়?
সবখানে একাকিত্ব, হতাশা আর মলিনতা ভর করে। কারো সঙ্গ পেতে খুব ইচ্ছে হয়। শ্রবণা মনে মনে ঠিক করে এই কথাগুলোই ভাবছিল। ওকে চমকে দিয়ে শীতল বলল, দেখো, পৃথিবীটায় অনেক কঠিন জায়গা। এখানে সবারই পরিবার থাকবে এমন তো হয় না। পরিবারের বাইরে অনেক আপনজন তৈরি করে নিতে হয়। তুমি যে সময় ভাবছো অনেক কষ্টে আছো, ঠিক সেই সময়ে কেউ তোমার চেয়ে আরও বেশি কষ্টে আছে। কাজেই নিজেকে এত হতাশা করো না, বুঝলে? শ্রবণা কিছু বলতে পারল না। শীতল সিনজি থামিয়ে কিছু ফল কিনে নিয়ে এলো। শ্রবণার এখন কিছুটা ভালো লাগছে, আর আগের মতো মন খারাপ ভাবটা নেই। শীতল সিএনজিতে উঠে বলল, আমি যেন কখনোই আর তোমাকে মুখ কালো করে থাকতে না দেখি। আমরা তো আছি রে মেয়ে। আমার মা তোমার মায়ের চেয়ে বেশি যত্ন করতে পারবে, এটা মিলিয়ে নিও। আমার মাকে মা ভাবতে পারবে না? শ্রবণা পুরোপুরি অবাক। মা ছেলে দুজনের মনোভাব একেবারে একই রকম। দুজনেই শ্রবণাকে একই দিক থেকে ভাবছে। খুব অন্যরকম একটা প্রশান্তি অনুভব করলো শ্রবণা। শীতল জিজ্ঞেস করল, কি হলো, চুপ করে আছো কেন? পারবে না? পারবো। আমার মায়ের সাথে সব সময় থাকবে, দেখবে খুব হাসি খুশি থাকতে পারছো। আচ্ছা। শ্রবণা মাথা দুলিয়ে বসে রইল। ঠিক এই মুহূর্তে ওর এত আনন্দ হচ্ছে, জানি যে বুঝতে পারছে না। আনন্দ জিনিসটা পরিমাপ করা গেলে পরিমাণে এটা সব আনন্দকে ছাড়িয়ে যেত। এটা শীতলের কাছাকাছি থাকার আনন্দ নয়। এই আনন্দ মাকে পেয়ে শীতলের মায়ের মতো একজন মায়ের সাথে সবসময় থাকতে পারার আনন্দ। ওনার সাথে থাকলে নিঃসন্দেহে সবসময় অনেক ভালো সময় কাটবে শ্রবণার। বুকের ভেতরটা অনেক হালকা লাগছে, শান্তি লাগছে। বাসায় পৌঁছে শীতল ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে গেল। মা শ্রবণাকে ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন। প্রধান দরজায় দেখা গেল শীতলের দাদিমার সাথে। শ্রবণা দেখে সালাম জানালো। উনি হেসে ওদেরকে ভেতরে নিয়ে গেলেন। বাসার ভেতরে ঢুকে এদিক ওদিক দেখছিল শ্রবণা। বাড়িটা অনেক আগের বোঝা যাচ্ছে। সবকিছু বেশ গোছানো পরিপাটি। বাড়িটাতেও একটা বেশ শান্তি শান্তি ভাব আছে। সবচেয়ে সুখের কথা, বাড়িটা একেবারে নির্জন শান্ত। শহর থেকে দূরে এসে এরকম শান্তিপূর্ণ বাড়িতে ঢুকে মনটা শীতল হয়ে এলো। মা শ্রবণাকে বাথরুম দেখিয়ে দিলেন। গোসল করতে করতে মনের মেঘগুলো কেটে যাচ্ছে শ্রবণার। গোসল সেরে বেরিয়ে এসে খুব সতেজ অনুভূতি হচ্ছে। শ্রবণাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে, ঘরটায় প্রচুর আলো আসে। বিছানার একদিকে রয়েছে সুবিশাল জানালা। সেদিকে তাকিয়ে চুল মুছছে আর ভাবছে, হঠাৎ করে সব কিছু কেমন বদলে গেল। অথচ সকালবেলায় কত মন খারাপ ছিল, সমস্ত শরীর জুড়ে হতাশা গ্রাস করেছিল। সময় খুব দ্রুতই পাল্টে যায়। দরজায় ঠক ঠক শব্দ হলো। শ্রবণায় এগিয়ে এসে দরজা খুলতে দেখল শীতল দাঁড়িয়ে। শ্রবণার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতে তোয়ালে দেখে শীতল বুঝতে পেরেছে শ্রবণা চুল মুছছিল। ও অপ্রস্তুত হয়ে বলল, সরি, আমি তাহলে আসি। আরে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসুন ভেতরে। শীতল ভেতরে ঢুকে বলল, এই ঘরটা অনেক সুন্দর, তাই না? আমি কয়েকদিন এ ঘরে ছিলাম। ও মা, তাহলে আমাকে এখানে পাঠালেন যে? আপনি বরং এখানেই থাকুন, আর আমি গেস্ট রুমে যাই। তোমাকে ভালো পরিবেশে থাকতে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ডিপ্রেশনের মুহূর্তে এরকম একটা ঘরে থাকলে ডিপ্রেশন জানালা দিয়ে পালাবে। শ্রবণা মুচকি হেসে বলল, মানুষ কি করে যে পারে, মুখ দেখে সব বুঝে ফেলে। আমাকে দেখে কি করে বুঝলেন আমি খুব ডিপ্রেশনে আছি? শীতল উত্তরে বলল, এটা আমি বুঝতে পারি। তোমাকে প্রথম দেখে বুঝে গিয়েছিলাম তুমি হতাশায় জর্জরিত, কিন্তু তোমার অদ্ভুত সব আচরণের ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি, এখন বুঝি। শ্রবণা শীতলের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কি লজ্জাজনক একটা পরিস্থিতি, কি বলবে ভেবে পেল না ও। শীতল জানালার পাশে দাঁড়িয়ে বাইরে অনেকক্ষণ একদৃষ্টে চেয়ে রইল। শ্রবণাও ওর পেছনে দাঁড়িয়ে জানতে চাইল, কি দেখছেন? আকাশ দেখছি, কিন্তু ভাবছি অন্য কিছু। আমাকে কি বেহায়া ভাবছেন? বিশ্বাস করুন, আমি একেবারে আসতে চাইনি। মা আমাকে জোর করে নিয়ে এসেছেন। মা আমাকে বলেছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার আসলে লজ্জা করছে আপনার সামনে দাঁড়াতে, কিন্তু পরিস্থিতি এমনভাবে আমাদেরকে দেখা করিয়ে দিল যে কিছুই করার ছিল না। আমি তোমার ব্যাপারটা বুঝি। যাই হোক, এসব নিয়ে ভেবে সংকোচ করো না, স্বাভাবিক হও, ইজি হওয়ার চেষ্টা করো, দেখবে লাইফটা অনেক সুন্দর। ধন্যবাদ, আমার অনেক সতেজ লাগছে। তুমি চুল আঁচড়ে নাও, ভাত খেতে চলো। ভেজা চুল আঁচড়াতে নেই। শীতল শ্রবণার চোখের দিকে এমনভাবে তাকালো যে খেই হারিয়ে ফেলল শ্রবণা। লজ্জায় মাথা নামিয়ে নিল।
শীতল চোখ সরাতে পারল না। ভেজা চুলের স্নিগ্ধতাকে মন ভরে দেখছি আর ভাবছি আনমনে। তাকিয়ে থাকতে থাকতে বলেই ফেলল, গোসলের পর স্নিগ্ধ চেহারায় মেয়েদেরকে অনেক নিষ্পাপ লাগে। শ্রবণা মুচকি হাসল। লজ্জায় কুকড়ে যাচ্ছিল একেবারে। শীতল সাথে আরও যোগ করল, পবিত্র লাগছে তোমাকে, আর অনেক মায়াবতীও। আমার একটা বড় ভুল হয়ে গেছে, একই সাথে একটা বড় দর্শনও। শ্রবণা কৌতূহলী হাসি দিয়ে জানতে চাইল, ঠিক বুঝলাম না, কীরকম? শীতল মাথা ঝাঁকিয়ে বলল, বড় ভুলটা হচ্ছে এই ভয়ঙ্কর স্নিগ্ধতা দেখাটা আমার অন্যায় হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে এই সময়ে না এলে এই পবিত্র নিষ্পাপ উপলব্ধিটা আমার হতো না। শ্রবণার লজ্জায় অন্যদিকে তাকালো। কিছু একটা বলে প্রসঙ্গ এড়িয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। পেটে আসছে তো মুখে আসছে না। শীতল ব্যাপারটা বুঝতে পেরে বলল, যাই হোক, খেতে আসো, আমি গেলাম। শীতল ঘর থেকে বেরিয়ে গেল। শ্রবণার অবাকি হবার পালা। শীতলের কাছ থেকে এমন অদ্ভুত আচরণও কল্পনাও করেনি। ভেবেছিল শীতল হয়তো ওকে দেখলে রেগে যাবে, কিংবা ওর সাথে কথা বলতে চাইবে না। সেখানে এরকম আচরণ তো আকাশ কুসুম কল্পনার মতো। অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হলো। তবে কি শীতল এই কয়েকদিনে শ্রবণা কিনে ভেবেছে? সেও কি মনে মনে চেয়েছিল শ্রবণার সাথে আচমকা দেখা হয়ে যাক? উফ, আর ভাবতে পারছে না শ্রবণা। আনন্দে উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে যেন। বিছানায় শুয়ে অনেকক্ষণ চুপ করে রইল, চোখে মুখে ঘুষির ঝিলিক। অনেকদিন পর বুক ভরে নিঃশ্বাস নিল শ্রবণা। বিছানায় শুয়ে আনমনা হয়ে ভাবছে শ্রবণা। হুট করে আলাদিনের প্রদীপ পাওয়ার মতো জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন চলে এলো। ডিপ্রেশন জিনিসটা নিজের ভেতর থেকে উধাও হয়ে গেছে। হারিয়ে গেছে সমস্ত না পাওয়ার বেদনা। পুরোটা বিকেল মায়ের সাথে মন খুলে আড্ডা দিয়েছে ও। শুধু শীতলের বিষয়টাই এড়িয়ে গেছে। এছাড়া জীবনের যত কথা আছে সবই বলা হয়ে গেছে। এখন নিজেকে অনেক বেশি হালকা লাগছে শ্রবণার। শীতলের মাকে সত্যি নিজের মা মনে হচ্ছে। মাকে হারিয়ে আবার পাওয়ার মাঝে যে কি সুখ। শীতলকে পাওয়ার চিন্তাটাও মন থেকে দূর হয়ে গেছে। শীতলকে নিয়ে আর নতুন করে কিছু ভাবতে চায় না শ্রবণা। যা হবার তাই হবে। এমন সময় দরজা খুলে মা ঢুকলেন ঘরে। শ্রবণার কাছে বসতে বসতে বললেন, কিরে, একা ভয় করবে? না মা, থাকবো সাথে। শ্রবণা মাকে জাপটে ধরে বলল, আপনি থাকুন মা। অনেকদিন মাকে জড়িয়ে ধরে ঘুমায় না। মায়ের শরীরে গন্ধ নেই না। মা জিনিসটা যে কি, যার নেই শুধু সেই বুঝবে রে। শ্রবণা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, যেমন আমি এখন বুঝি। কোনোদিনও মাকে বলিনি আজকে তোমার রান্নাটা আমি করি, তুমি খাও। কোনোদিনও মায়ের শাড়িটা ধুয়ে দিয়ে বলিনি, সবসময় তো তুমি আমারটা করতে, আজ না হয় আমি করলাম। আজ বুঝি মায়ের শূন্যতা, কিন্তু করতে চাইলেও এখন আর উপায় নেই। মা শ্রবণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি রে, মন খারাপ করিস না, আমি তো আছি, আমি তোর মা না। শ্রবণার চোখে পানি চলে এলো। কিছুক্ষণ কথা বলতে পারল না, গলা ভিজে আসছে। মা শ্রবণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ঘুমাস না? এত তাড়াতাড়ি তো কখনো ঘুমাই না, দেরিতে ঘুমানোটা অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস করতে হবে বলে দিলাম। আচ্ছা মা, এখন থেকে তাই করব, খুশি? আমার আজকে ঘুম আসছে না, চলো মুভি দেখি। শ্রবণা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মুভি দেখার কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। মা মুভি দেখতে খুবই পছন্দ করত। মাঝে মাঝে শ্রবণাকে এসে বলতো, তোর ল্যাপটপে একটা মুভি দে না দেখি। শ্রবণা রাগ দেখিয়ে বিদায় করেছে। আজ মাকে বড্ড মনে পড়ে যাচ্ছে। কেউ আর এমন বায়না করবে না। ইস, মা না থাকাটা যে কি নির্মম কষ্টের। মা শ্রবণাকে নিয়ে শীতলের ঘরে চলে এলেন। শীতল ল্যাপটপে সিনেমা দেখছে আর হাসছে। শ্রবণাকে ঘরে ঢুকতে দেখে বলল, মহারানীর ঘুম নেই? শ্রবণা কিছু বলল না, নীরবে বিছানার কাছে এগিয়ে গেল। শীতল অবস্থা থেকে উঠে বসল, মনোযোগ সিনেমার দিকে। শ্রবণা নরম গলায় বলল, ফরেস্ট গাম্প মুভিটা আছে? আমার মায়ের খুব পছন্দের ছিল, আজ আমার দেখতে ইচ্ছে করছে। শীতল অবাক হয়ে শ্রবণার দিকে তাকালো। শ্রবণার চোখে মুখে কি যে মায়া এসে ভর করেছে। মাকে মনে পড়লে বুঝি এত মায়াবী লাগে? মেয়েরা বোধ হয় ছেলেদের থেকেও মাকে বেশি অনুভব করতে পারে। শীতল মাথা ঝাঁকিয়ে মুভি বের করতে করতে বলল, বাবাকে মনে পড়ে না? শ্রবণার স্পষ্ট উত্তর, মনে পড়ার মতো বাবা উনি কখনোই ছিলেন না। বাবাকে ঘৃণা করো? না, বাবাদেরকে ঘৃণা করা যায় না, তবে পছন্দ করতে পারি না। বসো, মুভি দেখো। মাঝে মাঝে নিজেকে আমার ফরেস্ট গাম্প মনে হয়। আমার গল্প শোনার কেউ নেই, ধরে একটা ঘাবড়া দেব, গালের সব দাঁত,
নড়ে বড়ে হয়ে যাবে কিন্তু পড়বে না, বুঝবি কি কষ্ট। আর যদি এমন কথা বলিস ফালতু মেয়ে। শীতলের শাসন দেখে অবাক হয়ে গেল শ্রবণা। মুহূর্তে ফিক করে হেসে ফেলল। মা শ্রবণাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। শীতলকে বললেন, আজ তুই বসে বসে মুভি দেখবি, আমরা শুয়ে থাকব। যথাজ্ঞা মা জননী। শীতল বিছানা থেকে উঠে চেয়ারে গিয়ে বসল। মায়ের কথা মতো রুমের লাইট নিভিয়ে তিনজনে মিলে বমি দেখায় মনোযোগ দিল। কেউ কোনো কথা বলছে না। মাঝে মাঝে মা দুই একটা মহান উক্তি শোনাচ্ছেন। শ্রবণার মুভি ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ নেই। হঠাৎ শীতলের নজর আটকে গেল একটা দৃশ্যে। পুরো ঘর অন্ধকার, শুধু ল্যাপটপের সামনে শ্রবণার মুখটা আর মায়ের মুখটা আলোকিত। দুজনকে খুবই মায়াবী লাগছে। শ্রবণার চোখ কোনো অজানা কারণে ছলছল করছে। নিশ্চয়ই মায়ের সাথে জড়িয়ে থাকার কোনো স্মৃতি মনে পড়ে গেছে। এই বুঝে টুপ করে গড়িয়ে পড়বে। শীতল অনেকক্ষণ চোখ সরাতে পারল না। শ্রবণার ছলছল চোখের সৌন্দর্যে বোধ হয়ে রইল। অনেকক্ষণ মায়া অনুভব করছে শ্রবণার প্রতি। মেয়েরা কাঁদলে তাদেরকে ভালো দেখায় না, কিন্তু ছলছল চোখে অপূর্ব লাগে। সমস্ত মায়া যেন সেই চোখে এসে চোখের জলে আটকে থাকে। শ্রবণা আচমকা চোখ ঘোরাতেই অন্ধকারে বসে থাকা শীতলের সাথে চোখাচোখি হয়ে গেল। যদিও শীতলের মুখটা তেমন আলোকিত নয়, তবুও আবছা আলোয় শ্রবণার বুঝতে অসুবিধে হলো না যে শীতল ওর দিকে তাকিয়ে আছে। বুকটা ধক করে উঠল শ্রবণার। চোখের পাপড়ি ফেলতেই জল গড়িয়ে পড়ল চোখ থেকে। হন্তদন্ত হয়ে সে জল মুছল। রাত 1টা বেজে গেলে মা বলল, আমার তো ঘুমে চোখ ঢুলু ঢুলু করছে, চোখ মেলে রাখতেই পারছি না, আমি বরং গিয়ে ঘুমাই। শীতল বলল, মা তুমি এখানেই ঘুমাও, আমি ওই রুমে গিয়ে ঘুমাবো। শ্রবণা তুমিও ঘুমিয়ে পড়ো, এখনও ঘুম আসছে না। আমারও আসছে না। মা তো ঘুমাবে। মা উঠে বসতে বসতে বললেন, তাহলে তোরা মুভি দেখ, আমি গিয়ে ঘুমাই। শ্রবণার ঘুম পেলে চলে আসিস। আচ্ছা মা, আমিও যাই, মুভি দেখ, শেষ করে আসিস। মা শ্রবণাকে রেখে বেরিয়ে গেলেন। এত রাতে অন্ধকার ঘরে শীতলের সাথে একা বসে আছি ভাবতেই পারছে না শ্রবণা। বুকের ভেতর ধোকপোকানি বাড়ছে। চারিদিকে এত বেশি নিস্তব্ধ যে মুভির সাউন্ড বন্ধ করে দিলে শীতলের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাবে। শ্রবণা ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে। শীতল বলল, আমি তোকে তুই করে বলবো। আপনি তো আমার বিরক্তি চলে আসে। আচ্ছা আপনার যা ইচ্ছে। তুমি আমাকে তুই বলতে পারিস। এই যা, তুমি আর তুই এক হয়ে গেছে। হা হা হা। শ্রবণাও মুচকি হাসল। এখন আর সিনেমার দিকে মনোযোগ নেই। শীতলের উপস্থিতি ওর হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। এমন কেন যে ছটফট লাগছে। না, এখানে আর থাকা যাবে না, কিন্তু এখানে থাকতেও ভালো লাগছে। শীতল বলল, দেখ, ডিপ্রেশন জিনিসটা আমরাই টেনে আনি। তুই জাস্ট ভাববি তুই অনেক ভালো আছিস, অন্য সবার থেকে অনেক সুখে আছিস, তাহলে আর কোনো কিছু নিয়ে মন খারাপ হবে না। এমন অনেক মেয়ে আছে যারা ইয়াতিম, বাবা মা কেউ নেই, ওরা রাস্তায় ঘোরে আর ভিক্ষা করে, ফুল বিক্রি করে। ওদের তুলনাতে ভালো আছিস। এসব ভাবলে আর কষ্ট হবে না দেখিস। শ্রবণা চুপ করে শুনল শীতলের কথা। এখন আর একটু কষ্ট নেই মনে। মনে হচ্ছে সব পেয়ে গেছে। অন্তত মাকে তো পেয়েছে, পাশাপাশি শীতলকে প্রতিদিন সারাক্ষণ দেখতে পারছে, এটাই বা কম কিসে। শীতল জিজ্ঞেস করল, কি ভাবছিস? না, তেমন কিছু না, যাই বরং গিয়ে ঘুমাই। ঘুম চলে এসেছে? যা তাহলে, সকাল সকাল উঠিস। বাসার পাশে শিউলি গাছ আছে, ফুল কুড়াবো। সত্যি? আমার সবচেয়ে পছন্দের ফুল। শ্রবণা খুশি মনে হন্তদন্ত হয়ে বিছানা থেকে নামতে গিয়ে থেকে পড়ে গেল। শীতল হাত ধরে টেনে তুলে বলল, দেখে চলবি না? হ্যাঁ, এখন থেকে চলবো। শ্রবণা, তোর চোখ দুটো অনেক মায়াবী রে। আচমকা এমন কথা শুনে হৃদস্পন্দন হুট করে অনেক বেড়ে গেল। লজ্জায়, উত্তেজনায়, বিষয়ে একছুটে নিজের ঘরে চলে এলো শ্রবণা। শীতল কি সত্যি তাহলে ধীরে ধীরে শ্রবণার প্রেমে পড়তে আরম্ভ করেছে? কে জানে। উফ, হার্টবিট হচ্ছে, খুব জোরে বিট হচ্ছে। পাখির কিচিরমিচিরে রাতের নির্জনতা ম্লান হয়ে এসেছে। ভোর হওয়ার আগ মুহূর্ত থেকেই শত শত পাখি কানের কাছে এসে গল্প বলা শুরু করেছে যেন। পাখির ডাকে শ্রবণার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠতে উঠতে ভাবল, আজকে শেফালি ফুল কোরানোর কথা, কিন্তু এত সকালে শীতলকে ডাকা কি ঠিক হবে? ঠিক ব্যাঠিক ভাবতে ভাবতে শীতলের দরজায় এসে কয়েকবার শব্দ করল শ্রবণা। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। শ্রবণা ঘরে ঢুকে সবার আগে লাইট জ্বালিয়ে দিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। এখনও চারিদিকে ভোরের অন্ধকার দূর হয়নি। শীতল চোখ মিটমিট করে তাকালো, চোখ কচলে বলল, শুভ সকাল, শুভ সকাল।
হাঁটতে যাবেন না? হুম, যাব তো। ফ্রেশ হয়ে এসেছো? না, ফ্রেশ হলে তো এত সুন্দর সকালের আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। ঘুম ঘুম ভাব নিয়ে হাঁটতে গেলেই তো মজা। শীতল মৃদু হাসল। শ্রবণা শীতলের ঘুমাদোরের চেহারাটা দেখে অনেকক্ষণ কি যেন ভাবল। শীতল উঠে শ্রবণাকে তাড়া দিলে হুঁশ ফিরিল তার। বাইরে বের হতে হতে শীতল জিজ্ঞেস করল, কি ভাবছিলি? তেমন কিছু না। বাইরের আলো এসে শীতল আচমকা শ্রবণার হাত ধরে বলল, 1 মিনিট দাঁড়াতো। শ্রবণা দাঁড়িয়ে পড়ল। শীতল শ্রবণার এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানের পাশে এনে গজে দিল। 2-1টা চুলের গোছা কানের সামনে ঝুলিয়ে দিয়ে বাকি চুলগুলো ঠিক করে দিল। শ্রবণার নিশ্চুপ হয়ে শীতলের দিকে চেয়ে আছে। শীতলের গালে, চোখে মুখে এখনো ঘুম লেগেই আছে। শীতল চুল ঠিক করে দিয়ে বলল, মেয়েরা ঘুমালে কি সবসময় চুল এরকম এলোমেলো হয়ে যায়? শ্রবণা এমন প্রশ্ন শুনে খানিকটা ভরকে গেল। বলল, খুব শক্ত করে বেঁধে রাখলে এলোমেলো হয় না। চুল এলোমেলো হবার জন্যই শক্ত করে বাঁধার কি দরকার? শ্রবণা হাসল। শীতল শ্রবণাকে নিয়ে বাড়ির পেছন দিকের বাগানে চলে এলো। ঘাসের উপর মৃদু কুয়াশা পড়েছে। প্রকৃতি জানান দিচ্ছে শীতকাল আসছে। শ্রবণা জুতা খুলে রেখে খালি পায়ে ঘাসের উপর পা ফেলল। আহা, কি আরাম! শেষের বিন্দু পায়ে লেপটে যাচ্ছে। এত দূর থেকেও শিউলির ঘ্রাণ ভেসে আসছে নাকে। শীতল খুব দ্রুত শ্রবণাকে নিয়ে শিউলি তলায় চলে এলো। গাছের নিচে অজস্র ফুল দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল শ্রবণা। কোনটা রেখে কোনটা করবে দিশেহারা হয়ে পড়ল। নিচে বসে অনেকগুলো ফুল হাতে নিয়ে আগে বুক ভরে ঘ্রাণ নিল। তারপর শীতলের দিকে তাকিয়ে বলল, একটা ফুলের গন্ধ এত সুন্দর কেন হবে? শীতল বলল, ফুলের গন্ধ আর মেয়েদের চুলের গন্ধ দুটোই মারাত্মক। কি? কই কিছু না তো, ফুলকোড়া। এরপর মালা ঘেঁটে খোপায় দিয়ে ঘুরে বেড়াবে। ফুল তো বেশিক্ষণ তাজা থাকবে না, যতক্ষণ থাকবে আর কি। দুজনে মিলে ফুল করিয়ে শ্রবণার ওড়নায় জমিয়ে রাখল। শ্রবণার উৎফুল্লতা দেখে আনন্দ হচ্ছে শীতলের। গতকালকেও মেয়েটার মানসিক অবস্থা ভয়াবহ খারাপ ছিল। বাড়ি ফিরে হইচই করে পুরো বাড়ি সুইসুতা খুঁজে বেরিয়েছে শ্রবণা। তারপর ফুলের মালা গাঁথতে বসে গেছে। মালা হয়ে গেলে রুমে এসে সুন্দর করে চুল আশ্রে নিল। চুলে খোপা করে মাকে বলল মালাটা খোপায় পরিয়ে দিতে। মা দেখে বললেন, শিউলির সাথে ভালো মানায় শাড়ি, শাড়ি পরবি? শ্রবণা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মা বললেন, এখনই তো বয়স এসবের। তোর বয়সী মেয়েরা শখ করে শাড়ি পরে, ফটোশ্যুট করে, ফেসবুকে আপলোড দেয়। তুই এখন এসব শিখলি না। ওসব আমার ভাল লাগে না মা। ভাল লাগে না বলিস বলেই ভালো লাগে না। ফেসবুক করতে হবে না, তুই শাড়ি পরে একটু ঘুরে বেড়াও তো, আমি দেখি। মায়ের কথা শুনে শ্রবণারও ইচ্ছে করলো একবার শাড়ি পরতে। শখ আহ্লাদ সবই যেন হারিয়ে গেছে জীবন থেকে। মা খুব যত্ন করে একটা লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে দিলেন শ্রবণাকে। শাড়ি পরে খোপায় শিউলিমালা পেঁচিয়ে দিয়ে বললেন, এবার ঠিক আছে, খাঁটি বাঙালি মেয়ের মতো লাগছে একেবারে। শ্রবণা হাসল। ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ওপরের ঠোঁটে হয়ে গেছে কিন্তু নিচের ঠোঁট এখনো বাকি। এমন সময় ঘরের দরজায় শীতল এসে দাঁড়ালো। শ্রবণা একবার ওর দিকে তাকানোর পরপরই মনে হলো মাত্র এক ঠোঁটে লিপস্টিক দেওয়া হয়েছে। লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল শ্রবণা। মা বেরিয়ে যাওয়ার সময় দরজা লাগিয়ে যাননি। ইস, কি লজ্জা লাগছে। শীতল এক পলক দেখে হেসে ফেলল। লিপস্টিক দেওয়ার মুহূর্তে কোনো মেয়েকে কেমন অদ্ভুত দেখায় সেটাই দেখার বাকি ছিল। শীতল দরজা থেকে সরে গেল। শ্রবণা তাড়াতাড়ি লিপস্টিক মুছে বিছানায় বসেই রইল। কিছুক্ষণ পর মা এসে বললেন, কি রে, এভাবে ঝিমমিরে বসে আছিস কেন? না মা, এমনি। খাবি না? চল। মা শ্রবণাকে নিয়ে খাবার টেবিলে চলে এলেন। শীতল শ্রবণার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শ্রবণা শীতলের দিকে একবারও তাকাচ্ছে না। টেবিলে শীতল ছাড়া আর কেউ এখনো আসেনি। মা শ্রবণাকে বসিয়ে রেখে চলে যেতেই শীতল বলে উঠল, খিদার ঠেলায় লিপস্টিক খেয়ে ফেলেছিস নাকি? শ্রবণা বাঁকা চোখে তাকালো। শীতলের হাসি দেখে ওরও হাসি পেয়ে গেল। মা খাবার নিয়ে আসা মাত্রই শীতল বলল, আচ্ছা আম্মু, মেয়েরা হা করে লিপস্টিক দেয়? মা ভেবাচাকা খেয়ে শীতলের দিকে তাকালেন। শীতল খিকখিক করে হাসে। মা এবার তাকালেন শ্রবণার দিকে। হঠাৎ শীতলের মুখে এই প্রশ্নের কারণ নিশ্চয়ই শ্রবণা। মা বললেন, লিপস্টিক দিলে মেয়েদের কি সুন্দর লাগে, একটা ঠোঁটে দিলে আরও বেশি সুন্দর লাগে, তাই না? মা আবার তাকালেন শ্রবণার দিকে। শ্রবণার মুখ দেখে নিশ্চিত হলেন শীতল শ্রবণাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। মিটিমিটি হাসতে হাসতে মা আবারও রান্নাঘরের দিকে গেলেন।
শীতল বলল, লিপস্টিক দিস দিস। আমি কিছু মনে করিনি। এতক্ষণ ধরে শীতলের ইয়ার্কি দেখে শ্রবণা আর চুপ থাকতে পারল না। একটু পরে বলে ফেলল, ইস রে, আমি যখন লিপস্টিক দেব আপনিও আমার রুমে যাবেন প্লিজ। আপনার গালে একটু মেকআপ লাগিয়ে দিতে হবে। মারের দাগের কারণে গালটা ট্যামা হয়ে আছে। ফাউন্ডেশন দিয়ে দাগ দূর করে দেব। আহারে, মেয়ের হাতের মার বলে কথা। শীতল তীক্ষ্ণ চোখে তাকালো। শ্রবণা এবার মিটিমিটি হাসতে লাগল। এবার বুঝুক কেমন মজা। মা চলে এলেন মুহূর্তেই। খাবার সব সাজিয়ে দাদুকে ডাকতে গেলেন। শীতল ও শ্রবণা দুজনেই চুপচাপ। শ্রবণা শুধু মুখ টিপে হেসেই চলেছে। খাওয়া দাওয়ার সময়েও দুজনের কেউ কোনো কথা বলেনি। দাদু দাদি সবাই শ্রবণার শাড়ি পরার সৌন্দর্যের প্রশংসা করছিলেন। শীতল শুধু আর চোখে দেখছিল শ্রবণাকে। মা শীতল ও শ্রবণাকে নিয়ে বাড়ির বাইরে একটা টঙের উপর এসে বসলেন। শ্রবণা বসে পা দোলাচ্ছে। শীতল ওর পা দোলানো দেখে ভাবছে, এই পায়ে আলতা লাগালে দারুণ লাগতো দেখতে। শ্যামলতা চেয়েছিল ওর পায়ে আলতা লাগিয়ে দেই। শ্যামলতার কথা মনে হতেই একটা দীর্ঘশ্বাস ফেলল শীতল। মা তার ছেলেবেলার গল্প শুরু করলেন। দুজনে মিলে গল্প শুনছিল মনোযোগ দিয়ে। কিন্তু এত কিছুর মাঝে থেকেও শীতলের আর কিছু ভালো লাগছে না। কিছু না বলে বাসার দিকে চলে গেল। মা বুঝতে পেরেছেন শীতলের ব্যাপারটা। শ্রবণার সাথে টুকটাক কথা বলে উনিও বাসার দিকে চললেন। শীতলের রুমের দরজা ধাক্কা দিয়ে দেখলেন শীতল উপর হয়ে শুয়ে আছে। মা কাছে এসে বললেন, শীতল। মাকে দেখেও ভাবান্তর হলো না শীতলের। ঠান্ডা গলায় বলল, হ্যাঁ আম্মু বলো, মেয়েটার কথা মনে পড়ছে? শীতল মায়ের কোলে মাথা রেখে মাকে ঝাপটে ধরে বলল, এই যন্ত্রণারও কতদিন বয়ে বেড়াতে হবে আম্মু। আমি ওকে পাবো না জেনে আশায় ছেড়ে দিয়েছি। তবুও মন থেকে ভুলতে পারছি না। হঠাৎ মনে পড়ে যায়। তখন আর কিছু ভালো লাগে না আম্মু। মন খারাপ করিস না বাবা। কয়দিন গেলেই দেখবি আর ওকে মনে পড়ছে না। না, আমি ওকে ভুলে যেতে চাই না। আমি চাই ও আজীবন আমার সাথে থাকুক। এটা তো সম্ভব না। তোকে নতুন করে একটা জীবন শুরু করতে হবে। যে মেয়েকে কখনো দেখিসনি, কখনো কথা হয়নি, তাকে একতরফা ভালোবেসে যাওয়া মানে মরীচিকার পেছনে ছোটা। শীতল এই কথার কোনো উত্তর খুঁজে পেল না। সত্যি তাই, বাস্তবে সবকিছুই অনেক কঠিন। কল্পনায় অনেকবার শ্যামলতার হাত ধরে হেঁটেছে ও, কিন্তু বাস্তবে তা কখনোই হয়তো সম্ভব হবে না। শীতলের মানসিক অবস্থা দেখে মা বললেন, ডায়েরিটা আমাকে দিয়ে দে। আমি ওটা আমার কাছে রেখে দেব। ওটা না পড়লেই তোর মন থেকে আস্তে আস্তে মেয়েটা মুছে যাবে। শীতল কিছুক্ষণ চুপ থেকে বলল, না আম্মু, ওটা আমার কাছেই থাক। একটা মেয়ে তার হিরোর জন্য এইভাবে অপেক্ষা করছে। আমি নিজেকে সেই হিরো ভাবতে শুরু করেছিলাম। জানি হয়তো আমাদের কখনো দেখা হবে না, কিংবা হবে, কিন্তু আমার কল্পনায় তাকে আজীবন ধরে রাখতে চাই আম্মু। এটা ঠিক না বাবা। তুই যতক্ষণ না ওর ভেতর থেকে বের হতে পারবি ততক্ষণ অন্য কাউকে ভালোবাসতে পারবি না। কিন্তু একদিন তোর বিয়ে হবে, অন্য কাউকে ভালোবাসতে হবে। শীতল নিশ্চুপ। মায়ের কথা ঠিক, কিন্তু শ্যামলতার মায়া চাইলেও ছাড়তে পারছে না ও। এ যে অন্যরকম একটা মায়া, অন্যরকম একটা যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? শীতল ডায়েরি বের করে একটা পৃষ্ঠা পড়তে আরম্ভ করল। প্রিয় অশোক, জানো আজকে মৃদু কুয়াশা পড়েছে। হিমহিম একটা ওয়েদার। আমি কি ইচ্ছে করে জানো, এই কুয়াশা ভেজা রাতে তুমি আর আমি ল্যাম্পপোস্টের আলোয় হাঁটি। নিস্তব্ধ রাতে ল্যাম্পপোস্টগুলোকে কেমন অসহায় দেখায়, তাই না? আচ্ছা, ল্যাম্পপোস্টের কি ঠান্ডা লাগে না? মাঝে মাঝে আমার মনে হয় ওদের ঠান্ডা লাগে, আবার মাঝে মাঝে মনে হয় লাগে না। ওদের গায়ে 24 ঘন্টা ইলেকট্রিসিটি লাগানো। যখন বাতি জ্বলে ওরা গরম হয়ে থাকে। টিমটিমে হলুদ আলোয় তুমি আর আমি হাঁটব। একটা শিরশিরে হাওয়া এসে গায়ে লাগবে। কুয়াশা পড়বে আমার মাথার ওড়নার আর তোমার টুপিতে। তোমার চাদর কুয়াশায় ভিজে যাবে। আচ্ছা, আমরা তো চাইলে একটা চাদর দুজনে ভাগাভাগি করে নিতে পারি, কিন্তু একই চাদর দুজনে গায়ে মুড়ে রাস্তায় হাঁটা যাবে তো? এতদূর পড়ার পর শীতল আর পড়তে পারল না। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিশ্বাস করো, আমি যেভাবে কল্পনা করি, যেভাবে সব কিছু ভেবে রেখেছি, এই মেয়ের কল্পনার সাথে হুবহু মিলে গেছে। আমি ঠিক এরকমভাবে ওকে নিয়ে হাঁটতে চেয়েছিলাম। এভাবে ওর প্রত্যেকটা ইচ্ছের সাথে আমার দারুণ মিল গো আম্মু। আমার কেমন লাগে তুমি বলো? এমন সময় দরজায় এসে দাঁড়ালো শ্রবণা। ভেতরে আসার অনুমতি চেয়ে বলল, আসবো? মা বললেন, পারমিশন নিতে হবে কেন?
আয় মা। শ্রবণাকে ভেতরে ঢুকতে দেখে শীতল ডায়েরিটা বালিশের নিচে রাখল। মা শীতলকে বললেন, কী রে, তারপর কি লিখেছে পড়। এখন আর পড়ব না মা, ইচ্ছে করছে না। শ্রবণা বলল, আমি বুঝি কোনো প্রাইভেসিতে অনৈতিকভাবে ঢুকে গেছি। আচ্ছা, আমি চলে যাচ্ছি। মা বললেন, আরে না না, তোকে এ কথা কে বলেছে? শীতল একটা মেয়ের চিঠি পড়ছিল। এই শীতল, আর একটু পড় না, শ্রবণা শুনুক। শীতল শ্রবণার দিকে তাকালো। শীতল বালিশের নিচ থেকে ডায়েরিটা বের করতে যাবে, এমন সময় শ্রবণা বাধা দিয়ে বলল, থাক, আমি শুনতে চাই না। শীতল শ্রবণার কথা শুনলেও মা ওর কথায় জোর দিলেন না, বরং শীতলকে জোর দিতে লাগলেন চিঠিটা বের করে পড়ার জন্য। এরকম একটা চিঠি পড়লে যে কেউ কল্পনা রাজ্যে অনায়াসে প্রবেশ করতে পারবে। শুনলে নিশ্চয়ই শ্রবণার ভালো লাগবে। শীতল ডায়েরিটা বের করে সামনে আনল। শ্রবণা সেদিকে না তাকিয়ে হনহন করে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, মা, তোমাকে একটা কথা বলি। শীতল, আপনাকেও বলে রাখি, আমার এসবে ভীষণ রকম অ্যালার্জি আছে। এসব পুতু পুতু প্রেম ভালোবাসা দেখলে রাগে গা জ্বলে যায়। দয়া করে আমার সামনে এসব আর কখনো বলবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। কথাটা বলেই শ্রবণা দ্রুত বেরিয়ে গেল। মা ও শীতল দুজনেই স্তব্ধ। সামান্য চিঠি পড়তে বেলায় এত বেশি রিয়েক্ট করে ফেলবে মা, এটা আশা করেননি। শ্রবণার কথায় ভরকে গেছেন মা। অবাক হয়ে উনি ছেলের মুখের দিকে তাকালেন। শীতল জানে শ্রবণা কেন চিঠিটা শুনতে চায়নি। ও যে মনে প্রাণে শীতলকে চেয়েছিল, সেই মানুষটা অন্য কারো চিঠি পড়লে শুনতে ভালো না লাগারই কথা। শীতলের অস্বস্তি লাগছে। শ্রবণা নিশ্চয়ই নিজের রুমে গিয়ে কান্নাকাটি করছে। উফ, কি বাজে একটা ব্যাপার। শিমুল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, তুমি কিছু মনে করো না। ডিপ্রেশনের সময় মেয়েদের মাথা ঠিক থাকে না। আর 21 বছর বয়সের পর কোনো মেয়ে যদি ডিপ্রেশনে পড়ে, বুঝতে হবে সত্যি সে অনেক দুঃখী। আমি দেখছি। শীতল শ্রবণার ঘরের দরজায় এসে শব্দ করল। শ্রবণা বলল, দরজা খোলা আছে। শীতল ঘরে ঢুকে দেখল শ্রবণার জানালার পাশে বসে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। শীতল এসেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শীতল এসে শ্রবণার পাশে বসল। অনেকক্ষণ পর শীতলের দিকে তাকালো শ্রবণা। শীতল বলল, মন খারাপ? এটা অন্যকে বুঝতে দিতে নেই। অন্যের সামনে সর্বদা হাসি খুশি থাকতে হয়। সুন্দর জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। পাশে বসে থাকতে চাইলে চুপ করে বসে থাকুন, নয়তো চলে যান। এত রেগে গেছো কেন? এত অল্পতেই রাগলে চলে? মানসিকভাবে স্ট্রং হও মেয়ে। সব কিছু সহ্য করতে শেখো। মোটিভেশন দিতে এসেছেন, তা কিছুটা সত্য। আসলে মানুষের স্বভাবটাই এমন। সবাই নিজে যেমন হোক না কেন, অন্যকে জ্ঞান দিতে ওস্তাদ। হা হা হা। শ্রবণা রেগে বলল, এটা কি জোকস ছিল? জোকস হলেও হাসার মতো কোনো জোক না। হাহা করে হাসছেন কেন? তুমি কি খুব বিরক্ত হচ্ছ? শ্রবণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, আমার মনে হচ্ছে আমি আপনাদের বিরক্তির কারণ হচ্ছি। প্লিজ, আপনারা অনুমতি দিন, আমি চলে যাই। সম্পর্কগুলো দূর থেকেই সুন্দর, একসাথে থাকতে গেলে কেমন অসহ্য হয়ে যায়। শীতল কিছু বলল না। এই মেয়ের চোখে মুখে জীবনের প্রতি বিতৃষ্ণা দীপ্যমান। ওকে কিভাবে বোঝাবে সেটাই বুঝতে পারছে না শীতল। খানিকটা ভেবে বলল, দেখো শ্রবণা, তুমি ডিপ্রেশনে আছো। তোমার কোনো কিছু ভালো লাগে না, কাউকে সহ্য হয় না। এমনকি তুমি নিজের সাথেও সুখী নও। এভাবে তো একটা জীবন চলতে পারে না। সম্পর্ক দূর থেকে সুন্দর মানলাম, কিন্তু আমি যে জন্মের পর থেকে আমার মায়ের সাথে আছি, কই কখনো তো আম্মুকে আমার বিরক্ত লাগেনি, কখনো মাকে অসহ্যকর মনে হয়নি। বরং মা একটু চোখের আড়াল হলে আমার খারাপ লাগে। তুমি মাকে মা ভাবতে চেষ্টা করো, দেখবে অনেক ভালো আছো। শ্রবণা শান্ত হলো। শীতলের কথাটা যৌক্তিক, কিন্তু শ্রবণা রাগ করতে না চাইলেও আচরণে রাগ প্রকাশ পেয়ে যায়। এটা আপনা আপনি হচ্ছে। এটাও সত্যি যে শ্রবণা নিজের সাথে নিজে শান্তিতে নেই। সারাক্ষণ মনে একটা অশান্তি বিরাজ করে। তবে এটা মানতেই হবে, গতকাল দিনটা অনেক সুন্দর ছিল। এরকম যদি প্রত্যেকটা দিন হতো। শীতল প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, তোকে শাড়িতে সুন্দর লাগছে রে। আপনার মুখে আমাকে তুমি শুনতে সুন্দর লাগে। শীতল হেসে বলল, ঠিক আছে, তাহলে এখন মন খারাপ করে না থেকে বাইরে গিয়ে ঘুরে আসি চলো। শ্রবণা মুখ গম্ভীর করে বলল, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আপনি চাইলে চুপচাপ আমার পাশে বসে থাকতে পারেন। বসে থাকতে পারবো, তবে চুপচাপ থাকতে পারবো না। একটা কথা জিজ্ঞেস করি? শ্রবণা মাথা ঝাঁকিয়ে বলল, শীতল বলল, তুমি কি সত্যিই প্রেম জিনিসটা অপছন্দ করো?
নাকি আমার মুখ থেকে অন্য কারো কথা শুনতে চাও না? শ্রবণার নির্বিকার ভঙ্গিতে শীতলের দিকে তাকালো। এমনভাবে তাকিয়ে রইল যে শীতলের শ্রবণাকে অনেক অসহায় মনে হতে লাগল, যেন প্রশ্নের উত্তর সে মুখে দিতে চায় না। উত্তরটা শীতল বুঝে নিক এমন একটা ভাব। শীতল উঠে দাঁড়ালো, কোনো কথা না বলে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। শ্রবণা তাকিয়ে রইল বাইরে। শাড়ির আঁচল জানালার ওপরে রেখে আলোর ছায়া খেলা দেখতে আরম্ভ করল। শীতলের পায়ের শব্দ শুনে মুখ ফেরালো না শ্রবণা। শীতল আবারও এসে পাশে বসল। শ্রবণার কোলে কিছু একটা এগিয়ে দিয়ে বলল, দেখো। শ্রবণা অনিচ্ছা সত্ত্বেও নিজের কোলের দিকে তাকালো। মুহূর্তেই রিক্টার মাত্রার ভূমিকম্পন হলো শ্রবণার বুকে। এমনভাবে চমকে উঠল যে হৃৎপিণ্ড পর্যন্ত লাফিয়ে উঠল। হারিয়ে ফেলা প্রিয় ডায়েরিটা দেখে শ্রবণা নিজেকে সামলাতে পারল না। চিৎকার করে আনন্দ উচ্ছ্বাস করতে যাবে এমন সময় শীতল বলল, দেখো না ডায়েরিটা, এটা আমার অপরিচিতার ডায়েরি। শ্রবণা যেভাবে লাফিয়ে উঠতে চেয়েছিল ঠিক সেভাবেই থমকে গেল। এই ডায়েরি শীতলের কাছে কেন? এই কথার মানে কি? শ্রবণা কৌতূহলী চোখে বলল, মানে? শীতল দেয়ালে হেলান দিয়ে বসল। তারপর মুচকি এসে বলল, রাগ করলেও আজকে তোমাকে পুরোটা শুনতে হবে, কারণ আমি চাই না আজকের মতো ওভার রিয়েক্ট তুমি আর কখনো না করো। শ্রবণা ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে। নিশ্চয়ই ডায়েরির সাথে শীতলের কোনো সম্পর্ক আছে। ও উৎসাহের সাথে বলল, আজকে আমিও শুনব। আমাকেও শুনতে হবে। আপনি না বললেও জোর করে শুনতে হবে। বলুন, এটা কোথায় পেয়েছেন? শীতল অনেকক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কত কথা যে মনে ভেসে উঠছে তার ইয়ত্তা নেই। শ্রবণা আগ্রহ নিয়ে শীতলের চোখের দিকেই চেয়ে আছে। ওর চোখে মুখে রাজ্যের কৌতূহল। এদিকে হারানোর ডায়েরি ফিরে পেয়ে আনন্দ, অন্যদিকে শীতলের কাছে ডায়েরি দেখে হাজারো প্রশ্ন। রহস্যের জট খুলবে কখন? শীতল একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শ্রবণা শীতলের হাত ধরে বলল, বলবেন না? বলুন না প্লিজ। শীতল বলল, ডায়েরিটা আমি কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু কখনো মনে হয়নি আমি ডায়েরি পেয়েছি। বরং সবসময় মনে হয়েছে এটা একটা মেয়ের স্বচ্ছ মন, যে মনের দিকে তাকালে আয়নার মতো আমি নিজেকেই দেখতে পাই। জানো, এই স্বচ্ছ মনে হাজারো অনুভূতি আছে, শত শত কাব্য আছে, গল্প আছে। আমি সমস্ত গল্প পড়েছি, সমস্ত অনুভূতিকে আমার মাঝে অনুভব করেছি। সেই অপরিচিতাকে ধারণ করেছি আমার নিজের সত্তায়। কারণ কি জানো, ওই স্বচ্ছ মনের মাঝে আমি আমাকেই খুঁজে পেয়েছি। এরকম মানুষ যদি থেকে থাকে তবে সেটা আমি। আমি যদি ওর স্বপ্নের মতো নাও হতে পারি, তবু ওর স্বচ্ছ মনের কাছে আমি হার মেনে গেছি, পরাজিত হয়েছি নিজের কাছে। মেয়েটাকে কখনো দেখিনি, কখনো কণ্ঠ শুনিনি, এমনকি কোথাও থাকে তাও জানি না। কিন্তু তার মনকে জানি, মনকে চিনি। মনের রাজ্যে সারাক্ষণ ঘুরে বেড়াই। আমি এই মনটারই প্রেমে পড়েছি। সবাই বলে আমি নাকি পাগল, কিন্তু বিলিভ মি শ্রবণা, এই ডায়েরিটা কোনো সাধারণ ডায়েরি নয়। এটা আমার নিজের অব্যক্ত সব অনুভূতি। আমি আমাকে যেভাবে কল্পনা করি, আমার স্বপ্নের রাজ্যের সমস্ত ভাবনার সাথে ওর ভাবনা মিলে গেছে। আমি ওকে ভালো না বেশে থাকতে পারি তুমি বলো? দীর্ঘ সংলাপ শেষ করে শীতল থামল, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। এর এত মধুর রেশ শ্রবণার কানে বারবার ধ্বনিত হতে লাগল। নিজের প্রিয়জনের মুখে নিজেকেই ভালোবাসার কথা শুনে শ্রবণার এমন অনুভূতি হলো যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর। আনন্দে নাকি কষ্টে সেটা বুঝতে পারছি না, কিন্তু বুকের ভেতর একটা অন্যরকম আর্তনাদ হচ্ছে। কিছু মেঘ সরে যাচ্ছে, কিছু শুভ্র ভালো লাগায় ছেয়ে যাচ্ছে। শ্রবণা স্থির হয়ে বসে থাকতেও পারছে না, আরও শুনতে ইচ্ছে করছে। বলল, মেয়েটাকে আপনি ডায়েরি পড়ে এত ভালোবেসে ফেলেছেন? শীতল উত্তরে বলল, বললাম তো, এটা শুধু ডায়েরি নয়, আমার সমস্ত অনুভূতির গল্প গাথা এখানে। আমি যা, আমাকে ঠিক সেভাবে এখানে আবিষ্কার করেছি। বিশ্বাস করো, আমি সেভাবে সকালে দেখি ওই মেয়েটাও সেভাবে আমাকে এই সকাল দেখতে চাই। প্রত্যেকটা ভাবনায় আমার সাথে অদ্ভুত মিল। কি করব বলো না তুমি? কি করেছেন? ডায়েরিটার মালিককে খোঁজেননি আপনি? শীতল হেসে ফেলল। হাসতে হাসতে বলল, প্রত্যেকটা মুহূর্ত খুঁজেছি রে। কোথায় খুঁজিনি বলতে পারবে? রাঙামাটিতে মনে হয় যত মেয়েকে দেখেছি সবাইকে জিজ্ঞেস করেছি, ডায়েরিটা কি আপনার? হাজারটা মেয়েকে জিজ্ঞেস করেছি, আপনার নাম কি শ্যামলতা? কত জায়গায় পাগলের মতো খুঁজেছি। ফেসবুকে ওর চিঠির উত্তর লিখে ওর চিঠিসহ পোস্ট করেছি। ফেসবুকে কম খুঁজিনি আমি ওকে। লাস্ট পর্যন্ত পোস্টার ছাপিয়ে শহরের দেয়ালে দেয়ালে লাগিয়ে দিয়েছি শ্রবণা।
শ্রবণা অবাক হয়ে বলল, ওই পোস্টারগুলো তাহলে এই মেয়েকে খোঁজার জন্যই ছিল? ও মাই গড! হ্যাঁ রে, পোস্টারগুলো কিভাবে পাগলের মতো দেয়ালে লাগিয়ে দিয়েছিলাম তুমি তো দেখিয়েছ। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কখনো পোস্টারটার ভেতরে লেখাটাই দেখিনি। কতবার আপনার আইডিতে গিয়েছি, কিন্তু আপনার দেয়া পোস্ট আমার চোখে পড়েনি। তোমার আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর আমি পোস্ট দিয়েছিলাম মেবি। বিধাতার অদ্ভুত খেলা, তাই না? আপনি শত শত মেয়েকে জিজ্ঞেস করেছেন আপনার নাম কি শ্যামলতা, কিন্তু আমাকেই কখনো বলেননি। গল্প প্রিয় অশোক, চতুর্থ পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।